Nations Framework Convention on Climate Change. Comma দিয়ে লেখো to create policies that could solve and monitor the environmental problems etc. So these are some steps adopted by different nations to solve environmental problems. এগুলো স্টেপ নেওয়া আছে যে কি কি প্রবলেম এনভায়রনমেন্টাল প্রবলেম গুলোকে চট করে সলভ করার জন্য। আচ্ছা শুনো, এরপরে টপিক হচ্ছে গিয়ে যে আর কি কি ফার্দার স্টেপ হয়েছে। দেখো, ফার্দার স্টেপস অ্যাডপ্টেড, নেক্সট এর পয়েন্টে লেখো ফার্দার স্টেপস অ্যাডপ্টেড by peaceful nations for example Japan adopted Kyoto Protocol. Japan adopted Kyoto, Kyoto, Kyoto Protocol in 1997. In 1997 to reduce the impact of greenhouse and other relative gas emission in near future. Next topic e lekho India and China signed Kyoto Protocol. India and China signed Kyoto Protocol in 2002. In 2002 because they believe that comma they are developing countries and in this process they have to develop industries stop. Next heading e lekho it is because developed countries
industrialized themselves already, and here they can, and here they can control their mode of industrialization, then and then other developing countries, এরপরে জায়গাটা একটু বুঝার আছে, তারপর আবার লিখবো। দেখো কি হচ্ছে এখানে ব্যাপারটা, যে চায়না ইন্ডিয়ার মতো দেশগুলো তারা জাস্ট শুরু করেছে ডেভেলপ হওয়া, এর আগে ডেভেলপ এত ছিল না, কিন্তু আজকে ফ্রান্স আমেরিকার মতো দেশগুলো খুব ডেভেলপ অলরেডি। তো আজকে অলরেডি তারা ডেভেলপমেন্টের জন্য প্রচুর পলিউশন করেছে, যে পলিউশনটা সেই সময় তারা করার ফলেই না এই গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রবলেমটা শুরু হয়েছে। আস্তে আস্তে বুঝা যাচ্ছে কথাগুলো। এখন তারা হুট করে এসে বলছে যে পুরো ওয়ার্ল্ডের জন্য সবাই মিলে আমরা কাজ করা, সেম করা দরকার। কিন্তু এই যে ওয়ার্ল্ডের যে গ্লোবাল কমনস গুলো আশা করি চিনো, সবার জন্য যে জিনিসগুলো কমন সেগুলোকে কি বলা হয়? গ্লোবাল কমনস। যেমন নদী, পাহাড়, যেমন পার্ক, যেমন রোড, সবার জন্য কমন, যেটা সব মানুষ ইউজ করতে পারে, সেগুলো কি বলা হয়? গ্লোবাল কমনস। আজকে বড় দেশগুলো বলছে যে গ্লোবাল কমনস কে প্রোটেক্ট করা দরকার। তারা অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে বেশি পলিউশন করে একদম অবস্থা খারাপ করে নিয়েছে। কিন্তু ছোট দেশ, তখন যারা ছোট দেশ বলে নট ইন সাইজ, আমি সাইজের কথা বলছি না, ছোট দেশ বলছি যারা ডেভেলপিং স্টেজে আছে, তারা ভাবছে তারা তো এত ক্ষতি করেনি এনভায়রনমেন্টের সেই সময়, তো তাদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজ প্রসেসটা তো করতে দাও আগে, তারপরে না গ্লোবাল কমনস কে সেভ করবে। একজন মানুষ বলল যে ও অলরেডি পড়াশোনা করে এস্টাবলিশ হয়ে গেছে, রোজগার করছে অনেক টাকা, পাড়াতে মনে করো একটা জায়গা, পুরা পাড়া ড্রেন পরিষ্কার হবে, তুমি মাত্র পড়ছো হায়ার সেকেন্ডারি, তুমি টাকা এখনো ভালো করে রোজগার করা শুরু করো। তো এখন ড্রেন ক্লিন করার জন্য পাড়ার যে অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, সে যত টাকা দেবে, তুমি কি সেম টাকা দেবে? না রে। তো ওইটাই কনসেপ্টটা এসে গেল পরে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, যে আমাদের সবাই রেসপন্সিবিলিটি আছে কিন্তু ডিফারেন্ট, এজেন্ডাটা কমন কিন্তু রেসপন্সিবিলিটি কি আমাদের ডিফারেন্ট আছে। কারণ কি, আমরা সবাই সেম না। আমেরিকার সাথে ইন্ডিয়ার তুলনা কোন সময় হয় না। কেন? ফার্স্ট রিজন আমি বলে দিই, অন্য রিজন আমার পলিটিক্যাল রিজন ফার্স্ট আমি দেখি। আমেরিকা যখন স্বাধীন হয়েছে অলমোস্ট 1776 এ আমি দেখছি আমেরিকা স্বাধীনতার দিকে চলে গেছে। আর ইন্ডিয়া স্বাধীনতার দিকে কবে এসেছে? 1947। আমেরিকার কনস্টিটিউশন অলমোস্ট রেডি 1790 দিকে, তার মানে 89-90 তে কনস্টিটিউশন প্রায় রেডি। আর আমার ইন্ডিয়ার প্রায় রেডি হতে 1949 থেকে 1950 লেগেছে। কত ডিফারেন্স হয়েছে, তার তো সে তো অ্যাডভান্স হবেই। খালি এরকম ইন্ডিয়া চায়না যে কাজটা করেছে, এটা কিন্তু একদিকে দেখলে ঠিক আছে, কারণ সিএফসির মতো গ্যাস, যেগুলো জাপান কি বলেছিল, সিএফসির মতো গ্যাসকে কন্ট্রোল করতে হবে। কেন কন্ট্রোল করতে হবে? যাতে করে পলিউশনটাকে আটকানো যায়। তখন সিএফসি টেকনোলজি মানে ইউজ অফ থিংস, আর এইগুলো থিংস ইউজ করে যে সিএফসি মাত্র ইমিশন হয়, ইন্ডিয়া যা শিখেছে, চায়না যা শিখেছে, আর আমেরিকার মতো দেশগুলো অলরেডি কি করেছে, শিখে তাদের কাজ শেষ। তো তাদের সঙ্গে আমাদের চললে হবে না, তার জন্য ইন্ডিয়া সাইন করতে একটু দেরি করেছে। ওইটা প্রায় সময় প্রশ্ন আসে এই জায়গাটা। আর আরেকটা জিনিস প্রশ্ন আসে যে কোন স্টেপের মধ্যে, কোন সিচুয়েশনে ফার্স্ট টাইম আমাদের পৃথিবীতে এনভায়রনমেন্টের জন্য চিন্তা করা হয়েছে। তো এইটা যতই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে লিখি, স্টকহোম কনফারেন্সের নামটা মনে রাখবে। স্টকহোম কনফারেন্সটাই ছিল যে ফার্স্ট টাইম চিন্তা করেছে এনভায়রনমেন্টের ব্যাপার। তাছাড়া একটা মেজর হচ্ছে রায়ো ডি জেনারিওর আর্থ সামিট বা
রায়ো সামিট। তো রায়ো সামিটের এজেন্ডা খুব সুন্দর ছিল, এজেন্ডা 21, উদ্দেশ্য তার 21 লিস্টেড। আর তার মধ্যে সে কি করেছে জানো, তার মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট লিখে লিখে দিচ্ছে যে ফিউচার জেনারেশনের জন্য রাখা। কারণ যেভাবে এই চ্যাপ্টার শুরুতে যেভাবে লেখা হয়েছে যে আমরা কি পর্যন্ত রিসোর্স ইউজ করছি, রিসোর্স গুলো যদি চূড়ান্ত ভাবে ইউজ করতে থাকি বেশি দিন যাবে না। রিসোর্স বলেছে আর্টিকেল গুলো বলেছে যে বাই মানে 2100 মধ্যেই অনেক রিসোর্স শেষ হয়ে যাবে, বুঝা যাচ্ছে? তো সেই রিসোর্স গুলোকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য এনভায়রনমেন্টকে কি করতে হবে, প্রটেক্ট করতে হবে। কথা বুঝেছো? তোমরা আমাকে একটা এক্সাম্পল দিতে পারবে নাকি যে ছোটবেলায় এই রিসোর্সটা দেখতে কিন্তু এখন দেখো না? ছোটবেলায় এই রিসোর্সটা প্রায় সময় দেখতে তোমরা, কিন্তু এখন এই রিসোর্সটা তোমরা দেখো না। কি বুঝিনি? না না, রিসোর্স বলতে এমন কোন সম্পদ যেটা আগে ব্যবহার করা হতো খুব বেশি, এখন এই ব্যবহার নাই, প্রায় শেষই হয়ে গেছে। কয়লা বলতে পারো, মোটামুটি কয়লা শেষের দিকে যাচ্ছে, কিন্তু এর থেকে আরেকটা কমন জিনিস আছে ছোটবেলা প্রায় সময় দেখতে, এখন যেটা দেখো, হ্যাঁ, রিক্সা। আচ্ছা, তো রিক্সা তো একটা মানুষের জন্য রিসোর্স ছিল, তাই না? রিক্সার রিসোর্সটা ব্যবহার করে মানুষ কি করতো, রোজগার করতো। তো রিক্সার জায়গায় অন্যান্য গাড়ি ডেভেলপ হয়েছে, ঠিকই আছে, কিন্তু এইভাবে রিক্সার মতো অনেক জিনিস আছে সমাজে যেগুলো আস্তে আস্তে কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে যেগুলো আগে বাজারে গেলে প্রচুর পাওয়া যেত, এখন গেলে আর পাওয়া যায় না, আগামী দিনে আরো কমবে। কেন? মানুষ প্রচন্ড ভাবে এগুলোকে ইউজ করছে। ও যে একটু আগে বলেছো কয়লা, একদম কারেক্ট। তাছাড়া আরেকটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি যেটাকে বলা হয়, ভবিষ্যতে কতদিন আর যাবে, যার জন্য তো আরো নতুন নতুন জিনিসগুলো আবিষ্কার করা হচ্ছে। তো ওইগুলোকে যাতে কম ভাবে ব্যবহার করি, সেটাই হচ্ছে গিয়ে এই রিসোর্স জিওপলিটিক্স, আমরা বুঝে কাজ করব। কারণ যার হাতে আলটিমেটলি এইগুলো থাকবে সেই পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করবে, তাই না? একটা দেশ, তার কাছে যদি পুরা পেট্রোল থাকে, পুরা মিনারেলস থাকে, এবং সে যদি বলে যে আমি দেব না, এই কন্ডিশন আমার, আইদার টাকা বা আমাকে রিসোর্স দাও উল্টা এটার বিনিময়, তখন এগুলো না দিলে আলটিমেটলি কি হবে, সমাজে যুদ্ধ লড়াই লাগবে। আর যার কাছে রিসোর্স থাকবে ও রাজার মতো থাকবে। এর জন্য ভবিষ্যতে ওয়াটারও একটা ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। যার কাছে ফ্রেশ ওয়াটার থাকবে সে রাজার মতো থাকবে, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্স কে কন্ট্রোল করবে, যে তুমি আমাকে এই জিনিসগুলো প্রোভাইড করো, এর বদলে আমি তোমাকে ফ্রেশ ওয়াটার প্রোভাইড করব। কমনলি একটা এক্সাম্পল দেই, এমিরেটস এর দেশগুলো যেটা আছে, আরাবিয়ান কান্ট্রিজ, তাই না রে, সেগুলোতে ফ্রেশ ওয়াটারের প্রবলেম আছে কিনা? আছে। তো তারা যতই তেল থাকুক না কেন, তেল তো আর খাওয়া যায় না, ফ্রেশ ওয়াটার তো খেতে হয়। তো ঠিক এইরকম মনে রাখো, যে সমস্ত দেশ ভবিষ্যতে প্রচন্ড কিছু তার হাতে থাকবে, সে বাকি দেশগুলোকে কন্ট্রোল করতে পারে। পরের টপিকে আমরা লিখবো আর কি কি সেগমেন্টে আমরা দেখেছি যে রায়ো সামিটটা হওয়ার পিছনে কি কারণ ছিল। উপরে হেডিং দাও, মেইন নিড বিহাইন্ড দা রায়ো সামিট। রায়ো সামিটটা হওয়ার পিছনে কি প্রয়োজনীয়তা ছিল, কারণ। এখন নিড একদম সোজা করে বলে দেব, লেখো, in 1987 Brundtland, 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 Brundtland report was published focusing the significant environmental damage leading to the hole in the ozone layer, OZONE, hole in the ozone layer, leading to the কি বলেছি, hole in the ozone layer of our Antarctica,
over Antarctica, which was a red signal over the destruction of environmental resources. এই লাইনটা পড়ে বুঝতে পারলে যে যখন 1987 ব্রান্টলেন রিপোর্টে ছাপানো হয়েছে যে অ্যান্টার্কটিকা পর্যন্ত প্রভাব পাচ্ছে, এনভায়রনমেন্টাল প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে, তখনই মানুষ ভাবছে যে আমাদের কি পর্যন্ত এফেক্ট হতে পারে। অ্যান্টার্কটিকা যেখানে কোনো ইন্ডাস্ট্রি ভালো করে নাই, তার ইন্ডিয়া, জাপান, কানাডা, মেক্সিকোর মতো, রাশিয়ার মতো ইন্ডাস্ট্রি অ্যান্টার্কটিকার উপরে আছে নাই। তো গ্রিন হাউসের এফেক্ট যদি সেখানে হতে পারে, তাহলে আমাদের উপরে কতটুকু হতে পারে। তো ওয়ার্ল্ড কি করলো যে না রে, আমাদের ফিউচার জেনারেশনকে কি করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ফিউচার জেনারেশনকে যদি বাঁচিয়ে না রাখি, তাহলে আর কি বাঁচালাম। কারণ তুমি আজকে যে কাজটা করছো না, এটার ইম্প্যাক্ট কার উপরে যাবে? ফিউচার জেনারেশনের উপরে। তোমার যে ভাই বোন আছে, আজকে তুমি একটা জিনিস বাড়িতে আনলে, এনে জিনিসটা পুরো খেয়ে নিলে, মনে করো একটা আইসক্রিম এনেছো, তোমার স্কুল ছুটি হয়েছে 2:30-তে, তাই তো? আর তোমার ভাই এসেছে মনে করো 4:30-তে, ছোট ভাই বা বোন, তুমি এসব খেয়ে নিয়েছো, তো ও কিছু পাবে? আর তো আমার তো এটলিস্ট প্রিজার্ভ করে রাখতে হবে। খাও, তুমিও খাবে, আর সঙ্গে ফিউচারের জন্য কি করতে হবে? প্রিজার্ভ করে রাখতে হবে। সেম জিনিসটা যদি আমরা সমস্ত কিছু ইউজ করে নিই, কয়লা, পেট্রোলিয়াম, সমস্ত কিছু, কেউ অনেক রিচ আছে তাই না, সে অনেক তার গাড়িতেও পেট্রোল ভরলো আর পেট্রোলটা নষ্ট করলো, তখন কি হবে? আলটিমেটলি নেক্সট যে জেনারেশন, সে আর ইউজ করতে পারবে না জিনিস। তো তার জন্য এইগুলো কনফারেন্স হয়েছে, একটার পর একটা। আরো কিছু লিখিয়ে দেবো, যাতে করে আমরা একটা রেড সিগন্যাল পেয়েছি যে ওয়ার্ল্ড আমাদের বেশি দিন এরকম ইউজ করলে রিসোর্স গুলো সব শেষ হয়ে যাবে। আর রিসোর্স গুলো শেষ যদি হয়ে যায়, তাহলে আমরা নেক্সট জেনারেশন আর কিছুই পাবো না। এগুলো আজকে যে পর্যন্ত গরম বেড়েছে, বুঝতে পারছো? ক্লাস 6-এ ছিলে যখন, তখন এত গরম ছিল না, তাই না? এই ডিফারেন্সিয়েশন হবে। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট লাইন লিখে রাখো, এটাও আসে যে আটলান্টিক ট্রিটি 1959, লিখে রাখো, আটলান্টিক ট্রিটি 1959। আটলান্টিক ট্রিটি 1959, জানো আটলান্টিক যে কন্টিনেন্ট কাছে আছে, আটলান্টিক মহাসাগর বিভিন্ন কন্টিনেন্টের কাছে আছে না? তো আটলান্টিক ট্রিটির মতো অনেক ট্রিটি হয়েছে যাতে করে এনভায়রনমেন্টকে প্রোটেকশন নেওয়া যায়। তাছাড়া অ্যান্টার্কটিকাও ট্রিটি হয়েছে, আটলান্টিক ট্রিটির মতো অ্যান্টার্কটিকাও ট্রিটি হয়েছে, যাতে করে যে কোনো বড় দেশ তার নিজের ইচ্ছা মতো গিয়ে অ্যান্টার্কটিকাতে গিয়ে সে রিসার্চের ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। নাহলে কি করবে? সে সেখান থেকে মিনারেলস গুলো বের করে নিয়ে আসবে। তো অলমোস্ট 1949-এ আমরা অ্যান্টার্কটিকা ট্রিটি, তাছাড়া আটলান্টিক ট্রিটি গুলো দেখতে পাই, যখন বলা হয়েছে যে এনভায়রনমেন্টকে প্রচন্ড ক্ষতি করে নেবে যদি বড় দেশগুলো অ্যান্টার্কটিকার মতো জায়গায় পৌঁছে যায়, আটলান্টিক সমুদ্রের নিচে যদি ইচ্ছা মতো খুশি পৌঁছে যায়। তার জন্য এগ্রিমেন্ট করা হয়েছে, যেরকম মনে রাখবে সমুদ্র যে কোনো দেশের হোক না কেন, যেমন আমার ইন্ডিয়ান ওশেন আছে, পুরা ইন্ডিয়ান না, কিন্তু ধরো 12, 14, 15 কিলোমিটার পরে পরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে, তারা ইকোনমিক কাজের জন্য ব্যবহার করতে পারবে, রিসার্চের কাজের জন্য আরো দূরে ইউজ করতে পারবে। কিন্তু যখন কিছু সি আছে, যেমন মনে করো কোনো দেশের পড়ে না, হাই সি, ডিপ সি যেগুলো আছে, কেউ দেশের না, সেইগুলো জায়গায় মানুষ কি করবে? পলিউশন করতে শুরু করবে, তাদের জন্য এগ্রিমেন্ট করা হয়েছে। তাছাড়া 1967-এ আউটার স্পেস ট্রিটিও করা হয়েছে। কিভাবে? যে যার ইচ্ছা মতো খুশি কি করতে পারবে না, স্পেসে গিয়ে কোনো রিসার্চ করতে পারবে না এগ্রিমেন্ট ছাড়া। সব দেশ এর সাথে তার এগ্রিমেন্ট, বা বলতে হবে কিসের জন্য করছে, নাহলে কি করবে? সবাই প্রয়োজন অপ্রয়োজনে কেমিক্যাল গুলো এনভায়রনমেন্টের উপরে আউটার স্পেসে ইউজ করবে, সেটার ভবিষ্যতে ইম্প্যাক্ট গুলো আমাদের দেখতে হবে, আমাদের উপরে পড়বে। তো এইভাবে
আটলান্টিক ট্রিটি, অ্যান্টার্কটিকা ট্রিটি, আউটার স্পেস ট্রিটি একটার পর একটা হয়েছে। আর এইগুলো থেকেও আমরা পেয়েছি কি, শিখেছি কি, যে জিনিসকে প্রয়োজনে ব্যবহার করব, অপ্রয়োজনে ব্যবহার করব না। কারণ অপ্রয়োজনে যদি ব্যবহার করি আমাদের যে গ্লোবাল কমন্স গুলো আছে চট করে শেষ হয়ে যাবে। আর যদি শেষ হয়ে যায় আমরা আর প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবো না। যদি প্রয়োজনেই না পাই তাহলে এই নেক্সট জেনারেশনের পড়াশোনা করে আর লাভই কি যদি তুমি খাওয়া দাওয়াই না পাও। ফার্স্ট লাইনেই লিখেছিলাম না, ল্যান্ড স্কেয়ার্স হচ্ছে দিন দিন, তার জন্য এনভায়রনমেন্টের দিকে আমাদের ফোকাস করা দরকার। নেক্সটে আমরা আরেকটা লিখবো, হেডিং দিয়ে লেখো মন্ট্রিয়াল প্রটোকল, MONTREAL, MONTREAL, মন্ট্রিয়াল প্রটোকল 1987। তো এটাও হয়েছিল ওজোন লেয়ারের উপর ফোকাস করে, যে ওজোন লেয়ারটা যাতে ভবিষ্যতে আমাদের প্রটেক্টই করতে পারে, আমাদের যাতে ক্ষতি না করে। জানো তো ওজোন লেয়ার অক্সিজেনের একটা পরত, ভারী, যেমন অক্সিজেনে কি করে, অক্সিজেন এবং অন্যান্য গ্যাসের মিক্স, এটা আমাদের সূর্যের থেকে আসা আল্ট্রাভায়োলেট রেকে অ্যাবজর্ব করে আমাদের আর্থের লাইফটাকে প্রোটেকশন প্রোভাইড করে। তো যদি মন্ট্রিয়াল এগ্রিমেন্টটা না হতো তাহলে ওজোন লেয়ারের উপরে অনেকে চিন্তা করতো না। সত্যি মন্ট্রিয়াল এগ্রিমেন্টের পরেই তো রায়ো সামিটটা দেখতে পারলাম আমরা, আর রায়ো সামিটের উপর ফোকাস করা হয়েছে অনেক কিছু। এবং রায়ো সামিটের পরবর্তীতে যখন দেখা গেছে আরো স্টেপ নিতে হবে ভবিষ্যতে, তখন দেখো জাপানে কি করা হয়েছে, কিয়োটো প্রোটোকলটা এগ্রিমেন্ট করা হচ্ছে, যাতে খারাপ এবং কেমিক্যাল বিশুদ্ধ ছাড়া কি বলবো অশুদ্ধ এবং খারাপ গ্যাসগুলো যাতে এনভায়রনমেন্টে না বেরোতে থাকে কন্টিনিউয়াস। এবং ইন্ডিয়াও জানো 2030 পর্যন্ত কি করেছে, একটা এইম নিয়েছে যে রিডাকশন করবে গ্যাসের যত পারে, পার ইন্ডিভিজুয়াল কার্বন ইমিশনটা রিডাকশন করবে যত পারে। কারণ আমরা প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালের কি করি, আমরা কার্বন ইমিশন আছে না, আমরা কার্বন শরীর থেকে বের হয়। তো এইগুলো আমাদের, কারণ আমাদের অনেকের কি থাকে, গাড়ি থাকে, অনেকের বাইক স্কুটার থাকে, তো আমাদের মাধ্যমে কি হচ্ছে এনভায়রনমেন্টে পলিউশন হচ্ছে, সেটা যাতে কন্ট্রোল থাকে। এছাড়া আরো কিছু টপিক খুব সোজা করে বলে দেবো যাতে করে তোমাদের সুবিধা হয় লিখতে। যেমন ইন্ডিয়া 2005-এ G8 সামিট এ ডিসকাস করেছে ক্লাইমেট পলিসির উপর, যাতে করে সে 2030 আপ টু পার ক্যাপিটা কার্বন ইমিশন 3.8 টন করতে পারে। যদি এইটা না করে তাহলে দিন দিন মানুষ কি করবে, ও হেতু গাড়ি বাড়ি কিনবে, বাড়ি কিনলে হয়তো কার্বন ইমিশন হচ্ছে না অনেকে মনে করে, কে বলেছে? প্রত্যেকটা রুমে যদি এক একটা এয়ার কন্ডিশন লাগানো হয়, তাই না, এবং এইভাবে ইলেকট্রিক ইকুইপমেন্টস গুলো লাগানো হয়, সেটাই কি করবে, এনভায়রনমেন্টের উপর ক্ষতি করবে। তো বাড়ি কিনলেও কি হচ্ছে, ইনডাইরেক্টলি ক্ষতি হচ্ছে। তো একজন মানুষ সমান সমান অনেক গাড়ি আছে, একজন মানুষ সমান সমান অনেক বাড়িও আছে, তাই না, এবং অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলো আছে। তো এইগুলো আমাদের কি করছে, চূড়ান্ত ভাবে ক্ষতি করছে। নেক্সট আরেকটা অ্যাক্ট ইন্ডিয়ার তরফ থেকে হলো, সে 2001-এ এনার্জি কনজারভেশন অ্যাক্ট করেছে, এটাও লিখে রাখো। 2001-এ সে এনার্জি কনজারভেশন অ্যাক্ট পাস করেছে, যাতে করে এনার্জিকে বাঁচানো যায়। এখন এনার্জি কি জিনিস বলে দিচ্ছি শুনো। যেমন কি কি এনার্জি আছে বলতো? সোলার এনার্জি আছে। সোলার এনার্জি কিন্তু ইনফাইনিট বলা হয়, মানে শেষ হবে না যতদিন পৃথিবী আছে হয়তো। কিন্তু অন্যান্য এনার্জি যেগুলো আছে সেগুলো কি কনজারভেশন, সেগুলোকে বাঁচাবো। যেমন ওয়াটারও এক ধরনের এনার্জি, ওয়াটার হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করে না, তো সেটাকেও আমি বাঁচাবো। তাছাড়া থার্মাল এনার্জি আছে, কয়লা বা বিভিন্ন জিনিস পুড়িয়ে যেটা ইলেকট্রিসিটির মতো জিনিস আবিষ্কার করা হয়েছে বা এগুলো ইউজ করা হয়, সেগুলোকেও মিনিমাইজ করব, প্রোটেক্ট করব, যাতে আমরা আরো আগামীতে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে গিয়ে ইন্ডিয়ার একটা বড় স্টেপ এনার্জিকে কনজার্ভ করা এবং পলিউশনকে কম করা হচ্ছে 2003-এর সিএনজি ইন্ট্রোডাকশন।
কম্প্রেস ন্যাচারাল গ্যাস আশা করি বুঝো, সিএনজি নাম শুনেছো, পেট্রোলের ডিজেলের মতো সিএনজি গ্যাস দিয়েও গাড়ি চলে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি, আগরতলা গেলে দেখতে পারবে, পাশে সবচেয়ে পাশে যেটা আগরতলা গেলে দেখতে পারবে। তাছাড়া গুয়াহাটি গেলেও এখন আমরা কি দেখি, বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাস দেখি না রে। তো এইগুলো আমরা কি করছে, এনার্জি বলা হয় কনজার্ভ করে রাখছে। এখন একদিকে ইলেকট্রিসিটির দিকে আমি একটু বলে দিই তোমাদের। ইলেকট্রিসিটি ঠিক আছে, আজকে আমরা ইলেকট্রিকের জিনিস গাড়ি বা যে কোনো স্কুটার ইউজ করছি, কিন্তু ইলেকট্রিক তো বানাতে গেলে কয়লা পোড়াতে হচ্ছে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, সোলার পাওয়ার আরো বাড়াতে হবে, উইন্ড টারবাইন আরো বানাতে হবে, হাইড্রো ইলেকট্রিসিটি আরো বাড়াতে হবে। তো তার জন্য ইন্ডিয়া কি করেছে, বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে। তাছাড়া এও বলতে পারো 2014 ইন্ডিয়া ক্লিন ইন্ডিয়া মিশন নিয়েছিল, যেটার নাম ছিল স্বচ্ছ ভারত অভিযান 2014। এটাও একটা এনভায়রনমেন্টকে প্রোটেকশনের স্টেপ। এনভায়রনমেন্টকে কিভাবে প্রোটেক্ট করা যায়, ক্লিন ইন্ডিয়া প্রজেক্ট, বা যেটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে কি স্বচ্ছ ভারত অভিযান 2014। এটাও ইন্ডিয়ার একটা এনভায়রনমেন্টকে প্রোটেকশনের স্টেপ। তাছাড়া দেখো আরেকটা বলে দিচ্ছি, 2016 প্যারিস এগ্রিমেন্টেও কি করেছে ইন্ডিয়া, এনভায়রনমেন্টের প্রোটেকশনের জন্য আরো অনেক অনেক স্টেপ নিয়েছে। কি কি দুই একটা চট করে বলে দিচ্ছি, শুনে নাও। এনভায়রনমেন্ট প্রোটেকশনের অ্যাক্ট কি, যেমন মনে করো যে জায়গায় থার্মাল এনার্জি ইউজ করলে হবে সেই জায়গায় একমাত্র থার্মাল এনার্জি ইউজ করা, বা যে জায়গায় যে কোনো যেটা ইনফাইনাইট এনার্জি ইউজ করলে হবে সেখানে থার্মাল এনার্জির বিনিময়ে সোলার এনার্জি বা উইন্ড এনার্জি ইউজ করা, বা ওয়াটার এনার্জি ইউজ করা, যাতে করে কয়লাটা পুড়িয়ে আমাদের ক্ষতি না হয়। তো এই ধরনের স্টেপস গুলো ইন্ডিয়া নিয়েছে প্যারিসের এগ্রিমেন্টের মাধ্যমে। লিখেছো তো 2016 প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে। তাছাড়া ইন্ডিয়া নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি এনভায়রনমেন্টকে প্রোটেকশন করার স্টেপ নিয়েছে। নর্মদা বাঁচাও আন্দোলনের মাধ্যমে ইন্ডিয়া কি করেছে, ফ্রেশ ওয়াটার কনজারভেশন, যে স্বচ্ছ জল যাতে বাঁচানো যায় নদীর, তাই না, মেধা পাটেকর শুরু করেছিলেন, মনে আছে তো, লিড করেছিলেন নর্মদা বাঁচাও আন্দোলন। তো এটাও একটা স্টেপ ইন্ডিয়ার তরফ থেকে, ইন্ডিয়ার মানুষের তরফ থেকে আমি বলবো। আমরা সাধারণ মানুষকে এখানে অনেক বলতে গেলে কি বলবো, মানুষ কনসিয়াস হয়েছে, সচেতন হয়েছে, না রে আমাদের এনভায়রনমেন্টের জন্য কিছু করি। তো একটা একটা স্টেপ কি, নর্মদা বাঁচাও আন্দোলন। তো এখন ইন্ডিয়ার দিকে আরেকটু বলি, যেমন চিপকো মুভমেন্ট, মনে আছে যে চিপকো মুভমেন্ট হয়েছিল উত্তরাখণ্ডে। সেখানে বিশেষ করে গ্রামের মহিলারা, মেয়েরা এগিয়ে এসেছে, ইভেন বাচ্চারাও এগিয়ে এসেছে, কি যে গাছটাকে যাতে কাটানো হয়। ইয়ার চিপকো আন্দোলন 1970s, সম্ভবত 70s হবে চিপকো আন্দোলন, 1970s। ইয়ারটা যখন শর্ট কোয়েশ্চেন দেব তখন লিখিয়ে দিয়ে দেব, পার্টিকুলার ইয়ার 1970s হবে, 72 হতে পারে। যাই হোক, চিপকো আন্দোলনের মধ্যে আমরা কি দেখেছি, দেখো ছোট একটা গাছ কাটা আর বড় গাছ কাটানোর তফাৎ আছে। ছোট গাছের কার্বনকে ফিল্টার করার ক্যাপাসিটি কম, বড় গাছের বেশি। চিপকো আন্দোলনে কিন্তু বড় বড় গাছের কথা বলা হয়েছে। এইগুলো খালি তো এনভায়রনমেন্টকে যে গাছের দ্বারা প্রোটেকশন করা হয় তা না, গাছ কাটলে গাছের নিচের মাটি নরম হয়ে যায়, মাটিগুলো বৃষ্টির জলে এসে নদী ভরে যায়, নদী ভরে গেলে কি হবে, ফ্লাডও বাড়বে। তো ইনডাইরেক্টলি কি এনভায়রনমেন্টকে প্রোটেকশন করার জন্য বলা হয়েছে। এখন এই চ্যাপ্টারে একটা টপিক আছে তোমাদের, যেটা হচ্ছে গিয়ে গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথ। ওয়ার্ল্ডটাকে এনভায়রনমেন্টের পার্সপেক্টিভে গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথে ডিভাইড করা হয়েছে। যে সমস্ত দেশ খুব উন্নত তাদের গ্লোবাল নর্থ বলা হয়েছে, আর যারা খুব দুর্বল তাদের কি কি বলা হয়েছে, গ্লোবাল সাউথ বলা হয়েছে। তো তার জন্য আমরা যেমন দেখি কি জানো, অনেক সময় যেমন ইন্ডিয়ার কথা তো আমরা গেল, অনেক সময় যেমন এখানে আরেকটা টপিক আমি তোমাদের দিয়েছি, ফিলিপিন্সে যেমন অ্যান্টি মাইনিং মুভমেন্ট হয়েছে অস্ট্রেলিয়ার একটা কোম্পানির এগেইনস্টে। ওইটার নাম ছিল WMC, ওয়েস্টার্ন মাইনিং কর্পোরেশন। তো ওয়েস্টার্ন মাইনিং কর্পোরেশন
অস্ট্রেলিয়ান কোম্পানিটা ফিলিপিন্সে গিয়ে কি করেছে, মাইন করার চেষ্টা করেছে। মাইনিং এ কি হয়, আর্থের যে এনভায়রনমেন্টটা ডিস্টার্ব হয়, একে তো মাটি কুড়া হয়, মাটি ধসে পড়ার কি হচ্ছে চান্স আছে। 2 নম্বর হচ্ছে মেশিন লাগিয়ে যদি কুড়া হয়, মেশিনে কি হয়, পলিউশন হয়। তো সেম জিনিসগুলো বড় যারা নর্থার্ন স্টেটস আছে, গ্লোবাল নর্থ, তারা কার উপরে করে, গ্লোবাল সাউথের উপর করতে দেখা যায়। যেমন আমরা একটা পেয়েছি ক্যান্সার ও বিবাহ, মনে আছে তো, সারো বিবাহ মুভমেন্ট। তো এইভাবে বড় দেশগুলো ছোট দেশের উপর যায়, ক্যাপচার করে, সে চিন্তা করে না এনভায়রনমেন্টের, তার ড্রেন আউট করে রিসোর্স গুলো নিয়ে আসে। ভোপাল গ্যাস ট্রেজেডি নাম শুনেছ? ইন্ডিয়ায় ভোপাল গ্যাস ট্রেজেডি হয়েছিল, বিদেশি কোম্পানি ছিল, ক্ষতিকার হয়েছে ইন্ডিয়ার মানুষ হয়েছে। 1985 কি হয়েছিল, 1980s যখন ভোপাল গ্যাস ট্রেজেডি হয়, তখন এফেক্ট কার হয়েছে, ভারতের মানুষের, কেমিক্যালের জন্য, কেমিক্যাল লিক হওয়ার জন্য ইয়ে থেকে, কোম্পানি থেকে, ইন্ডাস্ট্রি থেকে। আর করেছে তাকে বিদেশি কোম্পানি এসে। তো গ্লোবাল সাউথ আর গ্লোবাল নর্থ, ওই দুইটার যদি কিছু রিলেটিভ কোয়েশ্চেন আসে, তখন ওইটাই লিখবে যে গ্লোবাল সাউথ দেশগুলো তারা সবাই যদি একসাথে এসে গ্লোবাল নর্থের দেশগুলোকে বলে যে আমরা সবাই কি করবো, এনভায়রনমেন্টকে তো সেফগার্ড দেবই, কিন্তু দুইজনের কাজ আলাদা হবে। যেমন কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিতে বলেছি, দুইজনের কাজ আলাদা হবে, এবং গ্লোবাল সাউথের দেশগুলো থেকে গ্লোবাল নর্থের দেশগুলোকে বেশি পার্টিসিপেট করতে হবে কিসে, এনভায়রনমেন্টকে প্রোটেকশন করা। আশা করি এই টপিকগুলো কিছু বোঝা গেছে তোমাদের, আস্তে আস্তে অনেক টপিকগুলো বুঝেছো। এখন লাস্ট আজকের টপিকগুলো আলোচনা করি যে ইন্ডিজিনাস পিপল কারা, ইন্ডিজিনাস পিপল কারা এবং এনভায়রনমেন্টের সাথে তারা কিভাবে জড়িত। দেখো, ইন্ডিজিনাস পিপল যাদেরকে আমরা আদিবাসী বলি, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, সব দেশে আদিবাসীরা আছে, এবং এনভায়রনমেন্টকে পলিউট করলে কি হয়, ওই ইন্ডিজিনাস পিপলের লাইফের মধ্যে বেশি হ্যাম্পার হয়। কারণ দেখো কি, সেক্রেট গ্রুপস আছে, ইন্ডিয়ায় কি গাছের পূজা হয়, বিভিন্ন বনাঞ্চলের পূজা পাঠ হয়। তো এইগুলো মডার্ন লাইফস্টাইলে হয়তো অনেকে করে না, কিন্তু যারা ইন্ডিজিনাস পিপল আছে তারা কি করে, সেক্রেট গ্রুপস এর পূজা করে। সেক্রেট গ্রুপস মানে পবিত্র বনাঞ্চলের পূজা পাঠ করে। এতে কি হয়, বনাঞ্চলের রক্ষা হয়। যেমন তোদের একটা জাস্ট একটা কথা বলি, শুনো তোমরা, তুই তো শুনেছিস কলা গাছের পূজা হয়, বট গাছের পূজা হয়, শুনেছিস বিভিন্ন। এগুলো কি, এগুলো ইন্ডিজিনাস পিপলের রিচুয়াল থেকেই চলে আসছে, যে গাছের পূজা করলে কি হবে, গাছকে কেউ কাটবে না, এটা ভয় থাকবে। প্রায় সময় দেখো না, গাছের মধ্যে কাপড় বেঁধে দেওয়া হয়, কালার রেড কালার। তো কি হয়, এই গাছের থেকে মানুষ একটু দূরে থাকে, বিশেষ করে একদম ক্লিন পবিত্র হয়ে যায় গাছের কাছে গিয়ে প্রেয়ার করে করে সরে আসে। তো এটা এক ধরনের প্র্যাকটিস। এটা কি হচ্ছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন হচ্ছে, গাছটাও রক্ষা হচ্ছে, আর তাতে কি হচ্ছে, তুমিও কি থাকছো, ক্লিন এন্ড ক্লিয়ার থাকছো। তো এগুলো যদি ইন্ডিজিনাস পিপলকে আমরা কি করি, এনভায়রনমেন্টের উপর অ্যাটাক করি, তো ইন্ডিজিনাস পিপল এইগুলো রিচুয়ালস গুলো ডে বাই ডে শেষ হয়ে যাবে, আর আরো ক্ষতি হবে এনভায়রনমেন্ট। এরা তো তবুও কিছু রক্ষা করে আছে, আদিবাসীরা কিছু এনভায়রনমেন্টাল প্রোটেকশন সিস্টেম আজও কি আছে, তারা মেনটেন করে আছে। এই জন্য 1975 একটা কনভেনশন পাস হচ্ছে ইন্ডিজিনাস পিপলের জন্য, যে তাদেরকেও রাইটস দিতে হবে। কবে দেওয়া হয়েছে, 1975 তাদের রাইটস এর জন্য চিন্তা করে পুরো ওয়ার্ল্ড বলেছে যে গাছ কাটো, প্রয়োজনে তো ঠিকই আছে কাটা হবে, ইউজ করার জন্য জিনিস, আজকে যেমন ওই যেমন জিনিসগুলো বানানো হয়েছে বিভিন্ন জায়গায়, মনে করো গাছ, এইগুলো চেয়ার টেবিল বানানো হয়েছে গাছ দিয়ে, প্রয়োজনে কাটা হবে, কিন্তু অপ্রয়োজনে ক্ষতি করবে না। যেমন একটা কনসেপ্ট এসেছে গ্রিন ফার্মিং, বা ইকো ফ্রেন্ডলি জিনিস এসেছে। যেমন বড় বড় সেক্টরের কোম্পানিগুলো কি করে, অনেক অনেক জমি কিনে ফেলে, কিনে ওইখান থেকে গাছ কাটে, ওইখানে আরো গাছ লাগায়, গাছ কাটে গাছ লাগায়। তো এতে কি হয়, ইকো ফ্রেন্ডলি সিস্টেমটা ডেভেলপ হচ্ছে দিন দিন। তারা অনেক, তোমাদের বইয়ের খাতার মধ্যে দেখো না, পিছনে লেখা আছে ইকো ফ্রেন্ডলি, লেখা থাকে না। কাগজ যদি বাঁশ দিয়ে বানানো হয়, তাহলে আবার এটাকে ইকো ফ্রেন্ডলি কিভাবে বলা, গাছ কেটেই তো কি হচ্ছে, কাগজ বানানো হচ্ছে, তাই না? এখন সেই কোম্পানিগুলো ইকো ফ্রেন্ডলি পেপার লিখবে যারা তাদের পার্সোনাল ফার্ম আছে। মানে মনে করো তারা দিনে 1000টা গাছ বাঁশ কাটছে, কেটে পেপার বানাচ্ছে, সঙ্গে করে কি করছে, তাদেরও ফার্মের ভিতরে গাছও লাগাচ্ছে, বাঁশও লাগাচ্ছে। তো ইকো ফ্রেন্ডলি সিস্টেম ওইগুলো লঞ্চ হয়েছে পৃথিবীতে।
আরো যেমন ইকো ফ্রেন্ডলি কিছু স্ট্র্যাটেজি লঞ্চ হয়েছে, তোমরা দেখতে পারো প্লাস্টিকের বদলা পাতা দিয়ে জিনিস বানানো হচ্ছে, ফাইবার দিয়ে, গাছের মরে যাওয়া গাছ বা পুরনো হয়ে যাওয়া গাছের ফাইবার দিয়ে জিনিস, ওইগুলোই ইন্ডিজিনাস পিপুলকে রাইট দিয়েছে, তারা যাতে তাদের পূজা পাঠ বা তাদের প্রকৃতি প্রেমকে কন্টিনিউ করতে পারে। এই জন্য বড় বড় অর্গানাইজেশন যেমন WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফোরাম, তাছাড়া মনে করো আরো এনজিওস গুলো, ফার্স্টে লিখে দিয়েছিলাম না 1000 এনজিওস, এরকম বড় এনজিওস গুলো এস্টাবলিশ হয়েছে মানুষের হেল্পের জন্য, এনভায়রনমেন্টের হেল্পের জন্য। তো এই গেল এনভায়রনমেন্টের চ্যাপ্টার। এবং আমাদের ডিউটি, এটা অবশ্যই সবাই ডিউটি থাকবে যে ফিউচার জেনারেশনের জন্য প্রোটেক্ট করে আমরা কাজ করব, মনে থাকবে তো? কার জন্য? ফিউচার জেনারেশনের জন্য, যাতে করে আমরা যেটা ইউজ করতে পারছি তারাও এটলিস্ট ওইটা ইউজ করতে পারে। তোমরা খালি চোখে অনেক প্রাণী দেখোনি, তাই না রে? অনেক প্রাণী দেখোনি খালি চোখে, টিভিতে দেখেছো, ছবিতে দেখেছো, এগুলো কি হচ্ছে? এনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য দিন দিন শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এগুলোকে প্রিজার্ভ করা আমাদের দায়িত্ব। আচ্ছা, এখন দু একটা কোয়েশ্চেন টেস্ট করে নেই, দেখি আইডিয়া আছে নাকি তোমাদের। তোমাদের শিখা হবে, আমাদেরও শিখা হবে, আমার একটু রিভাইজ হবে, তোমাদেরও জানা হবে। গেল কই চ্যাপ্টার? দেখি একটা কনসেপ্টের নাম বলো যেটার নাম হলো ইউএনইপি। ইউএনইপি যদি পরীক্ষা আসে কি লিখবে? গুড, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। যদি আসে মনে করো যে ইউএনএফসিসিসি, কি লিখবে? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। যদি আসে এজেন্ডা 21 মানে কি? Yes, list of practices for the protection of environment। কোন জায়গায় হয়েছিল? রায়ো সামিটে নেওয়া হয়েছিল এজেন্ডা 20। দেখি বলো তো পৃথিবীতে এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? 5th জুনে এনভায়রনমেন্ট ডে পালন করা হয়। আর্থ সামিট যখন প্র্যাকটিস হয় 1992 তে, তখন কতটা দেশ শামিল ছিল সেখানে? 172। কতটা দেশ শামিল ছিল? 172 দেশ শামিল ছিল। আচ্ছা, স্টকহোম কনফারেন্স কবে হয়েছিল? 1972। আচ্ছা, আর ওয়ার্ল্ড কাউন্সিল অফ ইন্ডিজিনিয়াস পিপল কোন সময় হেল্ড হয়েছে এটা? 1975। গুড। তো এগুলো তো পারছো, ওই লাইনগুলো পড়ে পড়ে তোমাদের দেব যখন আনসার নেবে। দুইটা গ্লোবাল কমন বলো তো কি কি জিনিস হতে পারে? হ্যাঁ, সি, ওশেন, পার্ক, রোড, এগুলো হতে পারে গ্লোবাল কমনস। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দাও। যদি বলা হয় একটা কনসেপ্ট যে রিসোর্স জিওপলিটিক্স মানে কি, কি আনসার দেবে? রিসোর্স জিও, হ্যাঁ, ওয়াটার অয়েল নিয়ে, ইয়েস। রিসোর্স জিওপলিটিক্স মানে হলো রিসোর্সকে নিয়ে পলিটিক্স করা, রিসোর্সকে কন্ট্রোল করে পলিটিক্স করা। যার কাছে বেশি রিসোর্স থাকবে সে ওয়ার্ল্ডকে ডমিনেট করবে, সেটাই হচ্ছে রিসোর্স জিওপলিটিক্স এর মূল ট্যাগলাইন। যদি যার কাছে কম রিসোর্স থাকবে সে রিসোর্স নাই অন্যের কাছে চাইতে হবে, যার কাছে বেশি থাকবে রিসোর্সটা সে দিয়ে কন্ট্রোল করবে। লাস্ট কনসেপ্ট উপরে হেডিং লেখো, গ্লোবালাইজেশন। চট করে বলে দেবো, টপিকের নাম লেখো গ্লোবালাইজেশন। ঠিক আছে, লিখেছো? আচ্ছা, তোমাদের কেউ চেনা পরিচিত মানুষ আছেন নাকি যারা বিদেশে থাকেন, তোমাকে কোনো জিনিস পাঠিয়েছেন বিদেশ? আছেন কেউ চেনা জানা? আছে, অনেকের আছে। কি গিফট পাঠিয়েছেন? চকলেট, আর কি? পুতুল বা কিছু খেলনা পাঠিয়েছেন। কোথা থেকে পাঠিয়েছেন? বিদেশ থেকে পাঠিয়েছেন, বা উনি এলে নিয়ে এসেছেন। সম্ভব হচ্ছে কিনা আজকের যুগে? আগে সম্ভব ছিল নাকি? আগে আনতে গেলে এয়ারপোর্টে ধরে নিত, জাহাজে ধরে নিত, নিয়ে নিতে দেবো না বলতো। তাছাড়া মনে করো তুমি নেক্সট বার্থডেতে তোমার কেউ চেনা পরিচয় যিনি বিদেশে থাকেন, ওনাকে বললে যে আমার জন্য এই গিফটটা পাঠিয়ে দিও, বলতে পারছো ইজিলি, যেটা আগে সম্ভব হতোই না। তাছাড়া এখনই তুমি ঘরে গিয়ে কি করতে পারছো ইজিলি, বিদেশে থাকা তোমার আত্মীয় স্বজনের সাথে
কমিউনিকেশন করতে পারছো, যেটা আগে পসিবল ছিল। ওই যে সিস্টেমটা প্রেজেন্টে হয়েছে ওইটাই হচ্ছে গ্লোবালাইজেশন। প্রেজেন্ট সিচুয়েশন, আমরা পুরো ওয়ার্ল্ডের ইকোনমিটাকে ইউটিলাইজ করতে পারছি চোখের সামনে ইন ফর্ম অফ ডলার। আজকে আমার দেশে একটা জিনিসের দাম 2 টাকা, আরেক জায়গায় 5 টাকা, ডলারের মাধ্যমে ওই জিনিসটা কিনতে পারছি, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, কমিউনিকেশন করতে পারছি। তো ইকোনমিক্স ফিল্ডে যদি গ্লোবালাইজেশনকে আমরা এক্সপ্লোর করতে হয় তাহলে বলবো ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল, ফ্রি ফ্লো অফ লেবার, ইন্টিগ্রেশন অফ দ্য ইকোনমি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। বুঝেছো? কিন্তু যদি পলিটিক্যাল সেক্টরে বলতে হয় তাহলে বলবো পলিটিক্যাল আইডিয়া শেয়ার হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, শেয়ারিং অফ পলিটিক্যাল ফিলসফিস, যেমন মনার্কি কি, ডিক্টেটরশিপ কি, টাইরেনি কি, সব জানছি বুঝছি, কোন দেশে কি আছে বলতে পারছি। না তুমি গেছো কোরিয়াতে, না আমি গেছি কোরিয়াতে, কিন্তু এখানে সিস্টেম কি বলতে পারছি, পলিটিক্যাল সিস্টেম। কিভাবে বলছি? গ্লোবালাইজেশনের পসিবিলিটি। তো ওই যে ইন্টারচেঞ্জ, এক্সচেঞ্জ আর কমিউনিকেশন রিলেটিভলি 1990s এ হয়েছে পুরো ওয়ার্ল্ডে, ওইটাকে কি বলা হয়েছে? গ্লোবালাইজেশন। কোন সময় হয়েছে? 1990 থেকে শুরু হয়েছে। গ্লোবালাইজেশনের 3টা ফ্যাক্টর কি বলতো? এই ফ্যাক্টরের উপর জন্য বা এই ফ্যাক্টরের উপর বেস করে গ্লোবালাইজেশন হয়েছে। প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, ঠিক আছে? আর গ্লোবালাইজেশন তো ইটসেলফ, প্রাইভেটাইজেশন হয়েছে, লিবারালাইজেশন হয়েছে। আর কিসের জন্য গ্লোবালাইজ হওয়া সম্ভব হয়েছে? ফরেন এক্সচেঞ্জ, অবশ্যই কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য কি হচ্ছে? গ্লোবালাইজেশনটা সিম্পল হচ্ছে। আমরা কমিউনিকেট যখনই করতে পারি তখন গ্লোবাল হয়। গ্লোবাল মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেগমেন্টেড। তো গ্লোবালাইজেশনের গুড সাইড হচ্ছে কি? গ্লোবালাইজেশন আশা করি লিখছো সাথে সাথে। গ্লোবালাইজেশন গুড সাইড কি? আমাদের জব ইনক্রিজ করছে গ্লোবালাইজেশন, কমিউনিকেশন ইনক্রিজ করছে, কোন কোন দেশের ইকোনমিকেও কি করছে? ডেভেলপ করছে গ্লোবালাইজেশন। বিদেশিরা আমাদের হেল্পও করছে অনেক সময়, যদি আমরা জানি ডিপ্লোমেসির উত্তরে যে সেই দেশগুলো নিজের লাভের জন্য এসেছে আমার দেশে, কিন্তু আলটিমেটলি আমারও কি হচ্ছে? লাভ হয়ে যাচ্ছে। পলিটিক্যাল সেগমেন্টে কি হচ্ছে? আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যেসব দেশ ডেমোক্রেসি না, সেই সব দেশ ডেমোক্রেসি অ্যাডপ্ট করছে, কারণ ডেমোক্রেসি আমাদের কি দিচ্ছে? রাইটস, ইকুয়ালিটি, জাস্টিস দিচ্ছে। তো গ্লোবালাইজেশন হয় কি হচ্ছে? মানুষ সব ইউজ করতে পারছে পলিটিক্যাল সিস্টেম গুলোকে, যেগুলো বেটার পলিটিক্যাল সিস্টেম ফর দ্য পিপল। তাছাড়া কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। আজকে তো পুরাই দেখছি কালচার, আর তো বাকি নাই কিছু, কালচার তো পুরাই এসে গেছে অলমোস্ট ওয়েস্টার্নাইজড, গ্লোবালাইজড বলবো না। তো খারাপ ভালো দিক আছে, গ্লোবালাইজড বলছি না এখানে, মূলত বলছি ওয়েস্টার্নাইজ। আমরা হলাম পূর্বের দেশ, পশ্চিমের দেশগুলো যেগুলো আছে, সমস্ত দেশ কি আছে? তাদের কালচার নিয়ে আমাদের দেশে চলে আসছে। তো এইটাই হচ্ছে গ্লোবালাইজেশনের কিছু পজিটিভ, কিছু নেগেটিভ। ইন্ডিয়ার সেম জিনিস গ্লোবালাইজেশনের যখন সামনে পড়েছে, ইন্ডিয়ার কিছু লাভ হয়েছে, ইন্ডিয়ার কিছু ক্ষতি হয়েছে। ইন্ডিয়া ক্ষতি যখন হয়েছে এবং গ্লোবালাইজেশনের এগেইনস্টে দাঁড়িয়েছে, সেটাকে বলা হয় রেসিস্টেন্স টু গ্লোবালাইজেশন। যখন দাঁড়িয়েছে ইন্ডিয়া কার এগেইনস্টে? গ্লোবালাইজেশনের বিভিন্ন প্রজেক্টের এগেইনস্টে। সব প্রজেক্ট নিয়ে নেবে নাকি? মোটেও না। তুমি কি সব গ্লোবালাইজেশনের অ্যাসপেক্ট নিয়ে নেবে? না তো। যেটা তোমার পরিবারের নিয়মের বাইরে, সেই জিনিস তো তুমি নেবে না। পরিবারের নিয়মের মধ্যে পড়ছে, সেইগুলো জিনিসই নেবে। আর যদি দেখো পরিবারের নিয়ম যেটা ছিল আগে, ওইটা প্রেজেন্ট সিচুয়েশনের জন্য ভালো না, নিলে ভালো গ্লোবালাইজ সিস্টেম, তখন তুমি কি নিচ্ছ? গ্লোবালাইজ সিস্টেম গুলো অ্যাডপ্ট করছো। যেমন ধুতি পরে বাইক চালানো কষ্ট, পারিবারিক নিয়ম থাকা সত্ত্বেও কি হবে? ধুতি পরে বাইক চালানোটা বিশাল কষ্ট হয়ে যায়। তার জন্য আমরা শার্ট প্যান্ট পরে কি করছি? বাইক ইউজ করছি, যাতে করে ওইটাই তো গ্লোবালাইজড, যাতে আমি যেটা বেটার জিনিসটা নিতে পারি, তাই না রে? বুঝেছো জিনিসগুলো? আচ্ছা, এখন যে সমস্ত দেশে গরম বেশি তারা ভারী ড্রেস পরে, খেয়াল করেছো? যে সমস্ত দেশ ঠান্ডা দেশ তারা ভারী ড্রেস পরে। তুমি না গরম না ঠান্ডা দেশ, তুমি তাদের মতো ড্রেস পরলে হবে না, তুমি তোমার মতো ড্রেস পরতে হবে। ভারী বলতে কি, যারা ঠান্ডার দেশে তারা পুরো ড্রেস পরে, পুরো মানে মোটা, উপর থেকে নিচে একদম মোটা ড্রেস পরে। আর যারা গরম দেশে তারা উপর থেকে নিচে ড্রেস পরবে, কিন্তু হালকা হবে ড্রেস, শরীরটা যাতে ঢাকা থাকে। যেমন একটা কথা বলি, তো অলমোস্ট ক্লাসের দিকে যাচ্ছি আমরা, শেষের দিকে। যেমন মনে করো যারা এমিরেটস এর দেশগুলোতে থাকে, এমিরেটস নাম শুনেছো? দুবাইয়ের দেশগুলোতে, তারা সব সময় বালির ঝড় ফেস করতে হয়। বালির ঝড় বুঝো তো? সবসময় বালি উড়ে তাদের এদিকে।
রাজস্থানের থর মরুভূমির আশেপাশে যারা থাকে তারা সবসময় বালির ঝড় ফেস করতে হয়, তার জন্য তাদের ড্রেসগুলো দেখবে একদম উপর থেকে নিচ পর্যন্ত কি ঢাকা থাকে। তুমি এমন একটা জায়গায় থাকছো যে জায়গা এই ধরনের না, তখন তুমি রাজস্থানী ড্রেস পরলে হবে না, অ্যারাবিয়ান ড্রেস পরলে হবে না, বুঝেছো? কেন? মানে স্যুট করবে না তখন তোমার। তো গ্লোবালাইজেশন বুঝে স্যুট করতে হয়। যেরকম ধুতির সাথে বাইক চালাতে কষ্ট হয়, চালানো যাবে, কে বলেছে চালানো যাবে না? কষ্ট হবে মারাত্মক। ধুতির সাথে বাইক চালানো যেরকম কষ্ট, যেরকম গ্লোবালাইজ সবসময় হলে যে আমি এখনো বসে থাকলাম ধুতি নিয়ে চালাবো, তাহলে তো অসুবিধা হবে। ওই জিনিসটা আমরা শিখতে হবে। এবং মেয়েদেরও বলি, শাড়ি পরে বাইক, স্কুটি চালানো সোজা, কিন্তু বাইক চালানো বেশ কষ্ট হয়ে যাবে। তো এই জন্য মডার্নাইজ সিস্টেম অ্যাডপ্ট করা, কিন্তু এমন মডার্নাইজ জিনিস অ্যাডপ্ট করলাম যেমন মনে করো যেটা আমার পারিবারিক ক্ষতি হয়ে গেল, সেটা ঠিক না। তো ওইটাই হচ্ছে রেসিস্টেন্স টু গ্লোবালাইজেশন। তো এই করে তোমাদের চ্যাপ্টারটা আজকে গ্লোবালাইজেশনের শেষ করছি। অলমোস্ট কবে শুরু হয়েছে? 1990 শুরু হয়েছে। শর্ট কোয়েশনের দিকে গিয়ে শেষ করে নেবো চ্যাপ্টার। বই খাতা লাগাও, খালি মুখে মুখে বলবে। দেখি বলো তো, টেকনোলজি কি গ্লোবালাইজেশনের একটা ইম্পর্টেন্ট মানে সেক্টরে পড়ে? আচ্ছা, টেকনোলজির জন্য গ্লোবালাইজেশন হয়েছে, ওই যেমন এইগুলো সেক্টরের জন্য গ্লোবালাইজেশন। ইয়েস, টেকনোলজি না থাকলে আমরা কমিউনিকেট করতে পারতাম না। তাছাড়া আরেকটা বলো তো, গ্লোবালাইজেশনে কালচার কি এক্সচেঞ্জ হয়? হয়, কালচার এক্সচেঞ্জ হয়। গ্লোবালাইজেশনের উপর বেস করে একটা বা দুইটা ইকোনমিক অর্গানাইজেশনের নাম বলো যেগুলো গ্লোবালাইজেশনকে খুব সাপোর্ট করেছে। WTO ভেরি গুড, আর ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা গ্লোবালাইজেশনকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। আচ্ছা, ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম যেটা গ্লোবালাইজেশনের বহু সময় এগেইনস্টে গেছে, কারণ এরা বলে কলোনিয়াল সাপোর্ট এনে নিয়েছে, নতুন ভাবে আমাদের কালচার দিয়ে কভার করার চেষ্টা করছে। বলো তো ইন্ডিয়ার জন্য এটা ভালো না খারাপ? এর মানে কি যে গ্লোবালাইজেশনের চেঞ্জেস গুলো ইন্ডিয়ার জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যদি হয় তাহলে দুইটা কারণ, যদি না হয় তাহলে দুইটা কারণ। গ্লোবালাইজেশন আমার ভালো হচ্ছে ইন্ডিয়ার, তোমার মতে যদি ভালো হয় তাহলে দুইটা পয়েন্ট, আর যদি খারাপ হয় তাহলে দুইটা পয়েন্ট। হ্যাঁ, টেকনোলজিক্যাল ইন্টারচেঞ্জ হচ্ছে, এটা ভালো স্যার, গুড। আর কিছু? কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে, জিন্স পরি আমরা সাথে উপরে কুর্তা পরি, আউটসোর্সিং হয় যেমন। হ্যাঁ, এটা খারাপ দিক, এটা খারাপ দিক। ভালো সায়েন্টিস্ট, ভালো ডাক্তার গুলো বিদেশে চলে যাচ্ছে টাকার বিনিময়ে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকেও চলে যাচ্ছে, এটা আমাদের লস হয়ে যাচ্ছে, তাই না রে? আউটসোর্সিং যেটা বলে, বুঝেছে আউটসোর্সিং মানে কি। আর কিছু কি হচ্ছে তাহলে? হ্যাঁ, মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলো, ওরা বলছে হ্যান্ডিক্যাপ ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলো, মাইক্রো ইকোনমি গুলো একদম শেষ হয়ে গেছে। সত্যি মাইক্রো ইকোনমি গুলো একদম খারাপ হয়ে গেছে, কারণ ম্যাক্রো কভার করে নিচ্ছে। মানুষ মলে বেশি যায় ছোট দোকান থেকে, মলে কি থাকে? এসি থাকে না, আরামে গেল, গরমের দিনে একটু ঘুরে ফিরে এলো, কিছু অল্প কিনুক আর কিছু বেশি কিনুক, কিন্তু এমনি দোকানে গেলে এসি থাকতে পারে, নাও থাকতে পারে। এইটাই ক্ষতি হচ্ছে আমাদের, টাকাটা বিদেশে চলে যাচ্ছে। বেশিরভাগ মলের মালিককে বিদেশিরা, আমাদের দেশে টাকাটা থাকছে না ছোট দোকানে, তো এটাই ক্ষতি হচ্ছে। ঠিক আছে।